হঠাৎ একদিন আমার মেসেঞ্জারে একটা রিকোয়েস্ট আসে, একটা অপরিচিত নামে। আমি চিনি না। নরমালি আমার ফ্রেন্ড কম, তাই অপরিচিত কাউকে আমি অ্যাকসেপ্ট করি না। আমার ফেসবুক একদম লক থাকে। হঠাৎ একটি মেয়ে মেসেজ দিল। মেসেজে লেখা ছিল, আপনি কি নওশীন তুলি, বাড়ি খুলনা? সিয়ামকে চিনে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি মেসেজ পড়া মাত্রই মেয়েটাকে নক দিলাম। মেয়েটার কোনো রিপ্লাই নেই। তখন একটা অসহ্য বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। মেয়েটা রিপ্লাই দিচ্ছিল না, আর আমি কোনোভাবেই সময়টাকে কাটাতে পারছিলাম না। ও প্রায় ২ দিন পর রিপ্লাই করেছিল। এই ২ দিন আমার নাওয়া খাওয়া বন্ধ ছিল। মেয়েটি জানালো ও সিয়ামের স্ত্রী। ওদের একটি ৩ বছরের ছেলে বেবি আছে। সিয়াম কাতার এয়ারলাইন্সে জব করে। আমার খুব মেজাজ গরম হয়ে গেল। আমি জানালাম, এসব আমাকে কেন বলছেন? আমি আপনাদের পারিবারিক হিস্টোরি জেনে কি করব? মেয়েটি খুব ক্ষেপে উঠল। আমাকে বলল, আপনার জন্য আমি কখনো আমার স্বামীকে পুরোপুরি পাইনি। আমার স্বামী আমাকে আপনি ভেবে ভালোবাসে। এটাও কি একটা জীবন? আমি হয়ে গেলাম, কিছুই বুঝলাম না। আবার মেয়েটি বলা শুরু করল, আমার সাথে যেন থাকতে না হয় তাই বিদেশে চাকরি নিল। আমি যেতে চাই, আমাকে নেয় না। আপনাকে সে কিছুতেই ভুলতে পারে না এখনো। তাহলে আপনারা কেন বিয়ে করেননি? আমার জীবনটা কেন নষ্ট করল সিয়াম? আমি কিছুই বলতে পারলাম না। শুধু বললাম, দেখুন, যেটা হয়নি সেটা হওয়া সম্ভব ছিল না বলেই হয়নি। আপনি আমাকে সিয়ামের নাম্বারটা দিন। আমি সিয়ামের সাথে কথা বলে সব ঠিকঠাক করে ফেলছি। অতীত মনে করে বর্তমান নষ্ট করা ঠিক না। মেয়েটি বলল, ধন্যবাদ। দয়া করে আমার সংসারটা বাঁচান, অন্তত আমার বাচ্চার জন্য। এই বলে সিয়ামের নাম্বার দিল আমাকে। আমি সিয়ামের নাম্বার হাতে নিয়ে থরথর করে কাঁপছি। আমার মনে মনে একটা কথা শুধু আসছিল, আচ্ছা, আজকে সত্যি কি আমি সিয়ামের সাথে কথা বলতে পারব? সিয়ামের কণ্ঠ কি আমি চিনতে পারব? ফোন দিয়ে ফেলি তখনই। সিয়াম ফোন ধরেই বলল, হ্যালো। আমি বললাম, আমি তুলি। সিয়াম প্রায় ৩০ সেকেন্ড কিছুই বলেনি। এরপর বলল, তুলি? কোন তুলি? একটু স্পেসিফিকভাবে বলুন। আমাকে তো বাংলাদেশ থেকে কেউ ফোন দেয়নি। এই ফোন তো ইউএসএ থেকে এসেছে। ম্যাডাম, কাইন্ডলি ক্লিয়ার করুন। আমি স্পষ্ট বললাম, আমি সেই তুলি যে এখনো তোমার জন্য জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যাকে তুমি একা ফেলে দিয়ে চলে গিয়েছিলে, আর কোনোদিন একটা খবরও নেওনি। এবার সিয়াম শুরু করে, তুলি, তুলি, তুমি কেমন আছো? আমার নাম্বার কোথা থেকে পেয়েছ? কতদিন দেখি না তোমাকে। তোমার চুলগুলো কি সুন্দর আছে এখনো তুলি? আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার সেই চুল নেই সিয়াম। তুমি যাওয়ার পর চুল কেটে ফেলেছি, আর কোনোদিন চুলের যত্ন নেইনি। যে চুলগুলো পছন্দ করত সেই তো নেই। চুল রেখে কি হবে? সিয়াম বলল, তুমি কান্না করো না। এটাই আমাদের কপালে ছিল। আমি গিয়েছিলাম তোমার বাবার কাছে, তোমাকে আমাকে দান করে দেওয়ার জন্য। সেদিন তোমার বাবা আমাকে কিছু বলেনি, কিন্তু সেদিন রাতে অনেক মানুষ এসে আমাকে, আমার বাবাকে খুব মারে, আর বলে দেয় জীবনে কোনোদিন যেন তোমার দিকে না তাকাই। আমার নিজের জন্য কষ্ট হয়নি। আমার বাবা তো বয়স্ক মানুষ, উনি এসব সহ্য করতে পারেননি। বিছানায় পড়ে যাই। আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করিনি, নিজের পরিবারের কথা ভেবে। বাবা মা জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দেয়, মেয়েটার জীবনটাও নষ্ট করে দেয়। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারি না, সেখানে আরেকজনকে নিয়ে সংসার তো দূরে থাক। আমি এবার কথা বললাম, সিয়াম, চাইলেও আমরা একসাথে আর থাকতে পারবো না। তুমি আমি এখন দুজন দুপথে। দয়া করে তুমি তোমার স্ত্রী আর বাচ্চাকে মেনে নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাও। তুলি, এসব আমি পারব না। ওই মেয়ে জোর করেই আমার বাচ্চাটাকে এই দুনিয়ায় আনার ব্যবস্থা করেছিল। আমি কোনোভাবেই চাইনি, কারণ আমি পারব না, আমার পক্ষে সম্ভব না। আমি তোমার স্মৃতি নিয়ে বাঁচতে পারছি, আমার সমস্যা হচ্ছে না। আমি বললাম, দেখো, আমি এখন ৪ মাসের অন্তঃসত্ত্বা।
তোমার বাচ্চাটাকে আমার ফ্যামিলি মেম্বার কিছু খাইয়ে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চাটাকে আমি কিছুতেই কিছু হতে দেব না। ওর জন্মের পর ওকে ওর বাবার কাছে দিয়ে আমি কোথাও চলে যাব। আমিও পারছি না তুমি ছাড়া অন্য কাউকে মেনে নিতে, অন্য কারোর সাথে সুস্থভাবে বেঁচে থাকতে। এভাবে আর কতদিন জোর করে বাঁচব আমি জানি না। আমাদের মিল কোনোদিন সম্ভব না। সিয়াম বলল, আমি জানতাম না তুমি প্রেগনেন্ট তুলি, তাহলে এসব বলে তোমাকে কষ্ট দিতাম না। তুমি দয়া করে যেখানে আছো ভালো থেকো। আমি এবার একটু উঁচু গলায় বললাম, সিয়াম, তোমাকে যদি দেখাতে পারতাম তুমি আমার মনের কোন জায়গায় আছো, তাহলে এই কথা কোনোদিনও মুখেও আনতে পারতে না। আমার সারাটা শরীর আর মনে শুধু সিয়াম। আমি আমার ফ্যামিলির একটা মানুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না সেই ঘটনার পর থেকে। তুমি কিভাবে কি করছো জানি না। আমার জীবন তুমি যাওয়ার পর থেমেছিল। কারোর সাথে মিশতে পারতাম না, কিছুই পারতাম না। শেষে বাবা জোর করে দুজনকে ধরে আনে এক এক করে, একজন আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান। শেষ পর্যন্ত আমেরিকায় বিয়ে হয় আমার। জানি না বিশ্বাস করবে কিনা, আমার ম্যারিড লাইফে আমি একটি পুতুল হয়ে বেঁচে আছি। আর আমার হাজব্যান্ডের হয়তো শুধু একটা বউয়ের দরকার, কারো মন বা ভালোবাসার দরকার নেই। আর এই কারণে আজ প্রায় ১.৫ বছর আমরা সংসার করছি, যেখানে আমার কোনো ভূমিকা নেই। বললে হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। সিয়াম বলল, তুলি এখন আমার ডিউটি টাইম, এখন রাখছি। এরপর আমি আর কখনো সিয়ামকে ফোন দেইনি। আমি কখনোই ভাবিও নি ওকে ফোন দেওয়ার কথা। কারণ কল্পনায় একজন মানুষকে ভালোবাসা আর বাস্তবে সেই মানুষ যখন বিবাহিত হয় আর তার একটি ছোট বাচ্চাও থাকে, সেই মানুষ কখনোই এক হয় না। ঠিক আমার বেলায় হয়তো সিয়ামের এমনটাই মনে হয়েছে। কারণ যতই হোক, এখন আমি অন্য একজন মানুষের স্ত্রী, তাও অন্তঃসত্ত্বা। সত্যি বলতে আমি যেমন আবিরের দ্বিতীয় স্ত্রী, আবিরও আমার দ্বিতীয় স্বামী। শুধু পার্থক্য আমার প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আবিরের বাচ্চাটা আছে। আমার সম্পর্কে হয়তো বাবা কোনোদিন আবিরকে বলেনি যে সিয়ামের সাথে আমার সম্পর্ক ছিল, আমাদের একটি বাচ্চা নষ্ট হয়েছিল। কারণ নিজের জিনিসের খারাপ দিক কেউ বলতে চায় না। সবাই নিজেরই জিনিস তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারলেই বেঁচে যায়। আসলে সত্যি বলতে মানুষ সবকিছুই নিজের কর্মফল দিয়ে ফিরে পায়। কেউ যদি মনে করে থাকেন আপনার অনেক বড় একটি সত্য আছে যেটা কেউ জানে না, আর এটা লুকিয়ে আপনি অনেক বড় কাউকে পেয়েছেন, তাহলে আপনি ভুল। আপনার অজান্তে আপনি নিজেও ঠকেছেন, ঠিক যেমনি আপনি অন্য পাশের মানুষকে ঠকিয়েছেন। আমি এখন আর কিছুই করি না। বাসার সব কাজ আবির করে। আমি সারাদিন শুয়ে বসে থাকি। ডেলিভারির আর বেশি সময় আর নেই। ডেলিভারির আর বেশি সময় নেই। আবির এখন আর ড্রিঙ্ক করে বাসায় আসে না। যেদিন ড্রিঙ্ক করে সেদিন বাসায় ফেরে না। এই কয় মাসে আবির আমার কোনো অযত্ন করেনি। হয়তো ও চেয়েছিল আমাকে নিয়ে সংসার করতে। কিন্তু আমি কিছুতেই আমার মনকে মানাতে পারি না। আমি আবিরের সাথে সংসার আর কিছুতেই করব না। কিছু কিছু মানুষের জীবনটাই এমন, সুখে থাকতে ভূতে কিলাই টাইপের। আমি পারতাম আবিরের সাথে নতুন একটা জীবন শুরু করতে, কিন্তু সেটা না করে আমি আমার বাচ্চার ডেলিভারির পরেই চলে আসলাম। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছিল, ওকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে আসি দেশে। আমার আর কিছুই ভাবার বা দেখার সময় নেই। আমি আর কিছু ভাবতেই চাইতাম না। আবির অনেক কান্নাকাটি করেছিল, রিকোয়েস্ট করেছিল, আমি শুনিনি। আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই। এবার আর আমি ভুল করিনি। দোহা ট্রানজিটে এবার সিয়ামের সাথে দেখা করি। সিয়ামকে চিনতে পারিনি প্রথমে। শুধুমাত্র বয়স বাড়েনি, অনেক অসুস্থ দেখাচ্ছে ওকে। জিজ্ঞেস করলাম, এমন ভেঙে চুরে যাচ্ছ কেন? অনেকক্ষণ চুপ থেকে বলল, সেই আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই ওর কিছু মানসিক সমস্যা দেখা যায়, যেটা ইদানিং খুব ভয়ঙ্কর আকারে দেখা দিচ্ছে। ও ওর বাস্তবতা ও কল্পনার জগৎকে আলাদা করতে পারে না। আমি নাকি ওর সাথে প্রায়ই থাকি। আমাকে দেখে ও একটু অবাক হয়নি, কারণ আমাকে ও প্রায়ই দেখে। আমি উঠে দাঁড়িয়ে বললাম,
তুমি তো সিরিয়াসলি অসুস্থ। ডক্টর দেখাও প্লিজ। প্রয়োজনে ছুটি নাও। সিয়াম আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল সেদিন। আমার সাথে যে তুলি থাকে সে আমাকে ডক্টর দেখাতে বারণ করে। আমি এবার রাগ করেই বললাম, তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ, ভালো করেই জানো, আর আমি বাস্তব। তাহলে তুমি কার কথা শুনতে চাও? এবার সিয়াম বলল, তুমি কি আমার সাথে থাকো বলো? আমার সুখে দুঃখে যে আমার সাথে ছিল তার কথা শুনে বাঁচাই ভালো। এটা বলে ও উঠে চলে গেল। আমার ফ্লাইটের সময় হয়ে গেল। আমি চলে এলাম। বাসায় আসতেই দেখলাম সবাই আমার উপর খুব রেগে আছে, যেন আমি সবার উপরে এক ধরনের বোঝা চাপিয়ে দিতে এসেছি। আমি কিছুতেই তাদের এই ব্যবহার মেনে নিতে পারলাম না। চলে গেলাম আমার এক বান্ধবীর বাসায়। আমার বন্ধু-বান্ধবের সংখ্যা বরাবরই খুবই কম। বিদেশের ঘটনা সব এই বান্ধবী জানে, তাই সেখানে আমাকে জায়গা করে দেয়। অল্প কিছুদিন সেখানে থেকে একটি লেডিস হোস্টেলে উঠে পড়ি। এখন একটি বুটিক্সের শোরুম দিয়েছি, ওটা নিয়েই বেঁচে আছি। মেয়ের জন্য মাঝে মাঝে মনটা খুব কেঁদে ওঠে। আবিরের কথা মনে পড়ে। চলে আসার দিন খুব কান্না করছিল। হয়তো সত্যি ভালোবেসে ফেলেছিল, হয়তো মায়ায় জড়িয়ে পড়েছিল। শুনেছে বিয়ে হয়নি এখনো। মেয়েটির বয়স প্রায় 2 বছর। সামনেই দেশে আসবে। আমার সাথে কখনোই দেখা হয়নি। বাবা আমার জন্য ছেলে দেখছেন, প্রথমেই বলেছিলাম। তার মানে আবার 3য় বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। হঠাৎ করেই কিছু মাস আগে একটি খবর পেয়ে আমার জীবন অনেকটা থমকে গিয়েছিল। আমার সাথে অস্ট্রেলিয়া প্রবাসী যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওই ছেলেটা শুনেছিলাম প্রায় পাগল হয়ে গিয়েছিল। কিছু মাস আগে শুনলাম ও সুইসাইড করেছে। সুইসাইড নোটে শুধু তুলি 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 এটাই লিখে গিয়েছে। আমি জানি না আমার রাশি কি, আমাকে কেন এই পৃথিবীর এত মানুষ ভালোবেসেছে। প্রত্যেকটি মানুষ ঠকেছে। আমি তো একদম সুন্দর না। কোনোভাবেই এতগুলো ছেলে আমার জন্য নিজের জীবন নষ্ট করে ফেলল, এটা আমি মানতে পারি না। জানি না কতদিন আমি নিজেকে বোঝাতে পারব, কিন্তু আমার মানসিক অবস্থা তেমন ভালো না। আর এই কারণেই আমি আমার মনের কথা সবার সাথে শেয়ার করতে এসেছি, যেন নিজের মনকে হালকা করতে পারি। নিজের পরিবারের সাপোর্ট না পাওয়া মেয়েগুলো জানে কতটা কষ্টের এই জীবন। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের জীবনকে সবথেকে সুন্দর জিনিসগুলো উপহার দিন। ধন্যবাদ।